আপনাদের তো এক্সাম দেয় নাই, রাইট? আপনাদের এক্সাম দিতে দিব, ঠিক আছে? তো আজকে আমাদের ফাংশন শুরু করার কথা। ফাংশনের সাথে ক্লাস অবজেক্টের একটা আইডিয়া দিব, আর সাথে হচ্ছে ডাটাবেজ নিয়ে আপনাদের কিছু কথা বলার কথা ছিল। এখন জানি না এতটুকু টাইমে আমরা কতটুকু পসিবল, বাট আমরা চেষ্টা করব ফাংশনটা অন্তত ভালো মতো করার। কারণ যে কোনো কাজই করতে যাবেন আপনার ফাংশনটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? ফাংশন ছাড়া কাজ করাটা খুব ডিফিকাল্ট। তো ফাংশনের আইডিয়াটা যদি ক্লিয়ার থাকে তাহলে আপনার অবজেক্ট ক্লাস এগুলো নিয়ে প্রবলেমটা কম হবে। হুম। তো আমাকে একটু হাত তুলে বলবেন যে হচ্ছে ফাংশন সম্পর্কে আইডিয়া কতজনের আছে? যে কোনো ল্যাঙ্গুয়েজে, সি প্রোগ্রামিং, সি প্লাস প্লাস, কোনো সমস্যা নাই। ফাংশন নিয়ে আইডিয়া আছে কতজনের, তারা একটু হাত তুলে। 9 জন? 10 জন? 11 জন? 36 জনে মাত্র আমরা 9 জন দেখতেছি যাদের ফাংশনে আইডিয়া আছে, বাকিদের আইডিয়া নাই। 13 জন, রাইট? আচ্ছা, ঠিক আছে। এই 13 জনের থেকে আমাকে কেউ একজন বলবেন হোয়াট ইজ ফাংশন, রিয়েল লাইফ একটা উদাহরণ দিয়ে বলবেন যে এইটা হচ্ছে ফাংশন। এনিওন? রিয়েল লাইফে আমরা ফাংশন ইউজ করি এরকম একটা ফাংশনের উদাহরণ দিবেন। কে বলবেন? বলেন। যারা হাত তুলে আছেন তাদের মধ্যে যে কোনো একজন মাইক ওপেন করে আমাকে একটু রিয়েল লাইফে একটা এক্সাম্পল দেন। আপনি তো ফাংশনটা বোঝেন কোডিং এ, রাইট? রিয়েল লাইফে এরকম ফাংশন কোনটা যেটা আমরা ইউজ করতেছি বা কাজ করি? কারণ রিয়েল লাইফের প্রবলেমটাকেই তো আমরা হচ্ছে প্রোগ্রামিং দিয়ে সলভ করি, রাইট? তো তাহলে রিয়েল লাইফে অবশ্যই এটা এক্সিস্ট করে। সো ওইটা কি জিনিস, একটা আমাকে উদাহরণ দেন। রিয়েল লাইফে হাজার হাজার ফাংশন আছে, একটা উদাহরণ দিলেই হবে। এনিওন? আচ্ছা, তানজিম স্যার, এটা তো ঘুরে ফিরে আবারও ওই প্রোগ্রামিং এর ফাংশনেই চলে গেলাম। রিয়েল লাইফ একটা উদাহরণ দেন না যেই ফাংশনটা আমরা বারবার, আর ফাংশন ইউজ করার কারণটা কি সেটা জানতে চাচ্ছি। হ্যাঁ, বলেন। না, এটা তো ক্লাসের উদাহরণ হয়ে গেল। রিয়েল লাইফে একটা ক্লাসের উদাহরণ হচ্ছে এটা, বাট ফাংশনের উদাহরণ কিন্তু এটা না। আর ফাংশনটা রিয়েল লাইফে, মানে রিয়েল লাইফ উদাহরণ বলার আগে আমাকে বলেন কোডিং এ আমরা ফাংশনটা কেন লিখি, ফাংশনের প্রয়োজনটা কোথায় হয়? হ্যাঁ, তার মানে সেম কোডিংটা যেন রিপিট না করে, রাইট? তাহলে এই ধরনের একটা উদাহরণ রিয়েল লাইফে আমরা একটাও পাচ্ছি না খুঁজে। আমি দিতে লাগলে তো
এটিএম এ পিন দেওয়া তো ফাংশন না, এটিএম থেকে টাকা বের করাটা ফাংশন বলতে পারে, যে পিন দিয়ে তারপরে আপনার অ্যাকাউন্টে টাকা থাকলে টাকাটা বের হচ্ছে, এটা একটা ফাংশন। বাট সুইচ অন অফ করা, অন অফ করা তো কোনো ফাংশন না। সুইচ অন অফ করার কারণে যে কাজটা হবে সেটা ফাংশন। আরে বাবা, ঘুরে তো একই বলতে। আচ্ছা, না ঠিক আছে, বাট উদাহরণটা হয় না। আমি আপনাদেরকে এখন বলি যে রিয়েল লাইফ ও ফাংশন জিনিসটা কি। ধরেন আমরা ফুল অফ ফাংশনে ভর্তি, আমাদের বডি পুরোটাই একটা ফুল অফ ফাংশন। চোখ একটা ফাংশন, নাক একটা ফাংশন, কান একটা ফাংশন, কিডনি একটা ফাংশন, হার্ট একটা ফাংশন। ফাংশনের কাজ হচ্ছে একটা নির্দিষ্ট ইনপুট থাকবে এবং ওই নির্দিষ্ট ইনপুটকে সে প্রসেস করে একটা নির্দিষ্ট আউটপুট বের করবে। তার মানে এক্সপেক্টেড ইনপুট এবং এক্সপেক্টেড আউটপুট বের হবে। বুঝতে পারছি? তো দেখেন, আমরা নাক দিয়ে কখনো কি খাবার খাই? তার মানে এই নাকের নির্দিষ্ট একটা ইনপুট আছে, সেটা কি বাতাস, ঘ্রাণ, রাইট? তাহলে এটার আউটপুটটা কি? বাতাসটা নিলে আমরা বেঁচে থাকি, আর না হলে কি অক্সিজেনের না থাকলে তো আমরা মারা যাব। তার মানে এইটা একটা ফাংশন হিসেবে কাউন্ট করতেছি। ওকে, মুখ দিয়ে কথা বলতেছি, তার মানে এটা একটা ফাংশন। বারবার ইউজ করতেছি না মুখটাকে, আবার মুখ দিয়ে আমরা খাবারও খাচ্ছি। তার মানে আমার এক্সপেক্টেড ইনপুট আউটপুট কি? আউটপুট হচ্ছে আমরা কথা বলতে পারি, ইনপুট হচ্ছে আমরা খাইতে পারি, রাইট? তারপরে কান একটা ফাংশন। কান কিভাবে কাজ করে? কানে যখন আপনি কোনো একটা আওয়াজ দেন তখন সে এটাকে কি করে, রেসপন্স করে ব্রেনে। তার মানে ইনপুট হিসেবে নেয় কি, শব্দ। তার মানে প্রত্যেকটা ফাংশনের নির্দিষ্ট একটা ইনপুট আছে, ওই ইনপুটকে প্রসেস করে একটা আউটপুট বের করে। তাহলে এক এক ফাংশন এক এক রকম হইতে পারে, বাট প্রত্যেকটা ফাংশনেরই কি সেম বৈশিষ্ট্য, যে তারা নির্দিষ্ট একটা জিনিসই ইনপুট হিসেবে নেয় এবং ওই অনুযায়ী সে আউটপুটটা দেয়। তা আপনি যে কোনো ফাংশন আপনার যখন কোডে লিখছেন তখন দেখেন, আপনি প্যারামিটারে নির্দিষ্ট একটা ইনপুট নেন, ওই অনুযায়ী ওটাকে প্রসেস করেন, প্রি ডিফাইন সব কোড লেখা থাকে, ওই অনুযায়ী সে আউটপুটটা জেনারেট করে। তার মানে এক্সপেক্টেড ইনপুট নেন, এক্সপেক্টেড আউটপুট বের করেন। বুঝতে পারছি? তার মানে সেম কাজটা বারবার করতে গেলে আমরা ফাংশন ইউজ করি। আমাদের কিডনি সারা জীবন কি করে? রক্ত থেকে কি করে, আমাদের টক্সিক গুলাকে বের করে দেয়, ছেঁকে বের করে দেয়। পানিগুলোকে আলাদা করে, ওখানে আমাদের বডি টক্সিন গুলোকে আলাদা করে। হার্ট সবসময় পাম্প করে। ও ওই কাজ ছাড়া আর কোনো কিছু করে? সে রক্ত নেয় দূষিত, আর ভালো রক্তগুলোকে বের করে। তার মানে ওইটাই ওর ফাংশনালিটি। এখন রিয়েল লাইফে যদি আরো ফাংশনালিটি দেখতে যান, তাহলে এই যে সুইচ অন অফ এর কথা বললেন, এটি কিন্তু ফাংশন না, এটা হচ্ছে কন্ট্রোল। আমরা কাকে কন্ট্রোল করতেছি? লাইটকে। তাহলে লাইট, ফ্যান দুটাই কিন্তু আমার কি আউটপুট দেয়, কিন্তু এটা ফুল অফ ফাংশনালিটি। আপনি যখন সুইচটা দেন তখন সে ইনপুট হিসেবে কি নেয়? বিদ্যুৎ নেয়। সে আউটপুট হিসেবে কি দেয়? লাইট দেয় হচ্ছে আলো, আর ফ্যান দেয় কি? বাতাস। তার মানে ফ্যানকে যদি আপনি অন্য কোনো ইনপুট দেন সে নিবে? আর ফ্যান থেকে যদি আপনি এসির বাতাস চান পাবেন? লাইট থেকে যদি বাতাস চান পাবেন? তার মানে ওই ফাংশনালিটি ওইভাবে প্রি ডিফাইন করা আছে, যার কারণে আপনি নির্দিষ্ট একটা ইনপুটে নির্দিষ্ট একটা আউটপুট পাচ্ছেন। তার মানে ফাংশনের কোর আইডিয়াটা কি? কোর আইডিয়াটা হচ্ছে সে এক্সপেক্টেড একটা ইনপুট নেয়, ওই এক্সপেক্টেড ইনপুট অনুযায়ী তার ফাংশনালিটি যেভাবে সাজানো আছে ওইভাবে সে প্রসেস করে এক্সপেক্টেড একটা আউটকাম দেয়। যদি ওইটা না হয় তখনই ওই ফাংশনটা ফেল হয়। বুঝতে পারছি? তার মানে আপনার কিডনি ফেল হলে আপনি কি করেন? হয় কিডনি চেঞ্জ করেন, না হলে মারা যাবেন। হার্ট ফেল হলে কি হবেন? মারা যাবেন। তো ব্যাপারটা এইরকম। যদি শুনতে না পান, তার মানে ওই ফাংশনালিটি বন্ধ হয়ে গেলে আপনি আউটপুট পাবেন না। তার মানে আপনি কালা হয়ে গেলেন, কিছু শুনতেও পান না, বলতেও পারেন না। বুঝতে পারছি? আবার এক ফাংশনের সাথে আর এক ফাংশনের আবার কি থাকতে পারে? কানেক্টিভিটি থাকতেই পারে। বুঝতে পারছি? এখন আমাকে বলেন, আমি কি কোনো কিছু ভুল বলছি? আমি কি ফাংশনের যে একটা কোর আইডিয়া, জিনিসটা কি ক্লিয়ার হয়েছেন যে ফাংশনটা আসলে কেন ইউজ করা হয়? তাহলে আমার দেখেন, যদি প্রতিদিন একটা করে নাক বানাইতাম তাহলে কি নাকের একটা ফ্যাক্টরি দেওয়া লাগতো, রাইট? আমার নাকটা যেহেতু কি আছে, এক্সিস্টিং আছে, এই জন্য কিন্তু এটা প্রতিদিন প্রতি সেকেন্ডে আমি বাতাস টাতাস নিতে পারতেছি, রাইট? তো এটা যদি আমার হচ্ছে বারবার এটাকে রিফিল করা লাগতো তাহলে কি অবস্থাটা হইতো চিন্তা করেন।
তো তাহলে এটা একটা ফাংশন হিসেবে কাউন্ট করতেছে। আমি যদি কথাই না বলতে পারতাম, আমার মুখ যদি না ইয়া হইতো, কণ্ঠস্বর যদি না ইয়া থাকতো, তাহলে এই ফাংশনটা ইউজ না করতে হলে আপনারা শুনতেই পাইতেন না। বুঝতে পারছি? সো ফাংশন মানে হচ্ছে নির্দিষ্ট একটা ইনপুট অনুযায়ী আউটপুটটাকে প্রসেস করে দেয়। ওকে, তাহলে আমরা সেই জিনিসটাকে ফলো করে আমরা পাইথনে কিভাবে কাজ করে সেটা আমরা দেখব। তাহলে আমরা W3 থেকে একটু দেখে আসি ফাংশন জিনিসটা কিভাবে ওরা সাজায় রাখছে, আমরা আমাদের মতো করেও করব। ঠিক আছে, তাহলে ফাংশনে যাই। এখন ফাংশনটাকে করতে গেলে আমাদের কি একটা স্ট্রাকচার আছে, এই স্ট্রাকচারটাকে ফলো করে ফাংশনটা তৈরি করতে হয়। তা আমরা তাহলে চলে যাই পাইথন অনলাইন কম্পাইলারে। আচ্ছা, আমরা তাহলে মোটামুটি একটা রিয়েল লাইফ উদাহরণ পাইলাম। এখন ওগুলোকে আমরা কিভাবে কাজ করতে হয় সেটা দেখব। তো ফাংশনের একটা স্ট্রাকচার আছে, সেই স্ট্রাকচারটা কি, এখানে একটা কিওয়ার্ড ইউজ করা হয়, সেটার নাম হচ্ছে ডেফ। ডেফের পরে যে কোনো একটা নেম দিতে হয়, যেটা ভ্যারিয়েবলের যে নাম নেমিং ছিল ওই নামটাকে ফলো করে দিতে হয়। ধরেন আমরা হচ্ছে গ্রিড দিলাম, গ্রিড গ্রিড দিয়ে আমরা এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট দিব। তাহলে একটা নিয়ম হচ্ছে কি, যে কোনো একটা ডেপ কিওয়ার্ডটা ইউজ করার পরে যে কোনো একটা নাম ইউজ করব, এরপরে ফার্স্ট ব্র্যাকেটটা ইউজ করতে হবে। তো এইটা যে আমার একটা ফাংশন, সেটার জন্য আমাকে কি করতে হবে, এটার জন্য একটা ব্লক বানাইতে হবে। সেজন্য আমরা কি করব, এখানে একটা কোলন দিব। কোলন দিলে এটার পরে যে আমার ব্লকটা তৈরি হয় ইন্ডেন্টেশন দিয়ে, সেই ব্লকের ভিতরে আপনি চাইলে যে কোনো কিছু দিতে পারেন, যে কোনো প্রোগ্রামিং। ঠিক আছে, তো ধরেন আমরা একটা প্রিন্টই করলাম যে ওয়েলকাম টু ফাংশন। ঠিক আছে, এখন যদি রান করি আউটপুট পাবো? আউটপুট পাবো না, কারণ পাওয়া যাবে না, কারণ আমরা এটা সুইচ অন অফ করি নাই। আমরা ফাংশন বানাইছি কিন্তু এটাকে কি করি নাই, কোথাও ইউজ করি নাই। তাহলে ফাংশনকে কি করতে হয়, ইউজ করতে হয়। ফাংশন বানানো হয়েছে ঠিক আছে, বাট এটাকে যতক্ষণ না কল করা হবে বা এটাকে ইউজ করা হবে ততক্ষণ পর্যন্ত এটাকে ইগনোর করবে। কে ইগনোর করবে? আমাদের কম্পাইলার। কারণ বলবে যে এটাকে তো আমার এখনো প্রয়োজন নাই, কেউ কল করে নাই, সো এটাকে আমি কম্পাইল করব না। এখন এটাকে ইউজ করার নিয়মটা হচ্ছে এটাকে কল করা। কল করা বলতে কি বোঝায়, এই যে নাম আছে এবং ফার্স্ট ব্র্যাকেট আছে, এইটুকু দিয়ে যদি আমি তাকে পরে এই ফাংশনের বাইরে যদি কি করি, কল করি, দেখেন ফাংশনের বাইরে বলতে ডেফের বরাবর, ঠিক আছে, আর ফাংশনের ভিতরে বলতে ইন্ডেন্টেশন দিয়ে যেই বরাবর আছে এই বরাবর যাওয়া। এখন গ্রিডটা তাহলে কি আছে, এই ফাংশনের বাইরে, কারণ ডেফের বরাবর গ্রিডটাকে দেওয়া হয়েছে। এখন যদি রান করি তাহলে একবার কি হবে, এই ফাংশনটা কল হবে। কল হবে কিভাবে, গ্রিড নামে কেউ আছে কিনা উপরে গিয়ে সার্চ করবে, যদি পাই তাহলে এটার ভিতরে ঢুকবে, ঢোকার পরে যা কাজ আছে সে কাজগুলো করে ফেলবে। বুঝতে পারছি? ক্লিয়ার সবাই? তাহলে এখানে যা কাজ বলতে কি পাইছে, একটা প্রিন্ট পাইছে, প্রিন্টের ভিতরে যা আছে সেটাকে প্রিন্ট করছে। তাহলে গ্রিডকে যদি আমরা দুইবার কল করি তাহলে কি হবে, তাহলে 4 নম্বর লাইনে সেই গ্রিডকে কল করছে, করার পরে এটা আউটপুট পাইছে, এটা করে ফেলছে। 4 নম্বর লাইন শেষ হলে 5 নম্বর লাইনে আবার সে গ্রিডকে পাইছে, আবার কল করবে, আবার সেম আউটপুটটা দিবে। তার মানে আমার আউটপুট হবে কয়টা, দুইটা। তার মানে যতবার আমি কল করব ততবার সে কাউন্ট করতেছে। তার মানে আমি যদি ওয়েলকাম টু ফাংশন যদি 7 বার লিখতে চাইতাম, 2 4 6 7, 7 বার লিখতে চাইতাম, তাহলে আমি 7 বার জাস্ট খালি কল করলাম, আমার 7 বার চলে আসছে। বুঝতে পারছি? এখানে যদি আমরা আরো কিছু থাকতো, ওয়েলকাম টু ফাংশন, হ্যাভ এ রিল্যাক্স, ঠিক আছে, নো টেনশন, ওকে। আমি ধরেন এই জিনিসগুলোকে বারবার আমি কি করতে চাই, প্রিন্ট করতে চাই, তাহলে একবার ঢুকলে 3 বার প্রিন্ট করবে, কারণ কি, এটা পুরোটা একটা ফাংশনের ভিতরেই আছে। তাহলে এখন রান করি, তাহলে দেখেন হ্যাভ এ রিল্যাক্স, এ নো টেনশন, আবার শুরু হয়েছে ওয়েলকাম টু ফাংশন, নো টেনশন। এভাবে কয়বার আসবে, 7 বার। বুঝতে পারছি? তার মানে 3 বার, 3টা প্রিন্ট একটা ব্লকের ভিতরে, তার মানে একবার ফাংশন কল করলে 3 বার প্রিন্ট হচ্ছে। আর যতবার কাজ করব ততবার সে ঢুকবে, 3 বার করে প্রিন্ট করবে। কারণ কি, এই ফাংশনের ভিতরে যা আছে সব কাজ শেষ হলে তারপরে সে 6 থেকে 7-এ আসবে, 7 নম্বর লাইনে আবার পুরোটা কাজ করে আবার সে 8 নম্বর লাইনে আসবে, এভাবে করে সে চলতে থাকে। বুঝতে পারছি? এখন এটাকে আমরা অন্যভাবে করতে পারতাম, এভাবে 7 বার না দিয়ে আমার যদি গ্রিডকে 7 বার করাই লাগতো, তাহলে আমরা কি করতাম, একটা ফাংশন দিয়ে দিতাম, ফর আই ইন রেঞ্জ, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমরা বলে দিতাম কতবার, 7 বার।
তাহলে কি করতো, সে 7 বারই প্রিন্ট করতো। দেখেন 7 বারই প্রিন্ট করছে না, কারণ 0 থেকে 6 পর্যন্ত মানে তো 7 বার। তাহলে এইভাবে আমরা করতে পারতাম। তাহলে এইভাবে আমরা কি করতেছি, একই ধরনের কাজ বারবার কাজ করতেছি। তাহলে একবার দিলে কি হবে, এই 3 বার আসবে। তো এটুকু নিয়ে কারো কোনো ডাউট আছে? কারো ডাউট, কোনো কোশ্চেন? সবাই বুঝছি? যারা যারা বুঝছি তারা একটু হাত তুলে ফেলি। 2 জন বুঝছে, বাইরেরা বুঝে নাই। তাহলে আলটিমেটলি আমরা 22-23 জনই ক্লাস করতেছি, রাইট? এখন আমরা হাতগুলা নামাই ফেলি, সমস্যা নাই। আচ্ছা, এখন যারা বুঝেন নাই তারা হাত তুলে। বুঝেন না এমন কেউ আছেন? কেউ নাই, সবাই বুঝছেন? গুড। তাহলে আমরা ফাংশনের প্রিলিমিনারি একটা আইডিয়া পেয়ে গেলাম যে ফাংশনটা দেখতে কেমন হয়, ওটা স্ট্রাকচারটা কেমন হয়, ঠিক আছে? তাহলে স্ট্রাকচারটা আরেকবার বলি। যে কোনো একটা ফাংশন যদি বানাইতে চাই তাহলে আমরা কি করব, ডেফ নামে একটা কিওয়ার্ডটা দিব। ডেফ মানে ডিফাইন, ডিফাইন করব কাকে, একটা ফাংশনকে। ফাংশনের নামটা দিব, তারপর ফার্স্ট ব্র্যাকেট দিব, এবং এই ফাংশনের নামটা অবশ্যই ভ্যারিয়েবল যেভাবে দেওয়ার নিয়ম আছে ওইভাবে আমাদেরকে দিতে হবে, কারণ এটা এক সময় ভ্যারিয়েবলের মতো কাজ করে। ওকে, এরপরে আমরা কি করব, একটা ফার্স্ট ব্র্যাকেট দিব। ফার্স্ট ব্র্যাকেটটা দিলে কি হয়, এটাকে বলা হয় প্যারেনথিসিস। প্যারেনথিসিসের মাধ্যমে আমরা প্যারামিটার সেট করি। তো এগুলো আমরা পরে দেখব। আপাতত এটুকু বুঝি যে ডেফ কিওয়ার্ড, তারপর একটা নাম, তারপর ফার্স্ট ব্র্যাকেট, এরপর আমরা কোলনটা দিয়ে দিব। এই হচ্ছে আমার স্ট্রাকচার। আর এই কোলন দেওয়ার পরে যে আমার যে একটা ব্লক তৈরি হয় সেটা তো আমরা জানি। আমরা ইফে করলাম, ইলজে করলাম, তারপরে হচ্ছে ফরে করলাম, হোয়াইলে করলাম। সো ওই যে প্যাটার্নটা আমরা সেকেন্ড ব্র্যাকেট, অন্যান্য ল্যাঙ্গুয়েজে সেকেন্ড ব্র্যাকেটে যেটা তৈরি করি, ওটা আমরা এখানে কি করি, ইন্ডেন্টেশন দিয়ে তৈরি করি, রাইট? তাহলে এই ফাংশনটা ততক্ষণ পর্যন্ত কাজ করবে না যতক্ষণ পর্যন্ত না আমরা এটাকে কল করব। তাহলে কল করতে হয় কিভাবে, যে কোনো যে নামটা দিয়ে আমরা বানাইছি ওই নামটা প্লাস ফার্স্ট ব্র্যাকেটটা দিয়ে দিলেই ওটা কল হয়ে যাবে। ওকে, এ পর্যন্ত সবাই ক্লিয়ার? এখন আমরা সামনে আগে, সামনে এখানে দেখেন আমি যা বলছি এখানে তাই আছে, কোনো সমস্যা নাই। ফাংশন লেখার নিয়মগুলো বলে দিছে, তা আমরা ভ্যারিয়েবলে যেভাবে লিখতাম ওইভাবেই বলা আছে যে আমরা আন্ডার স্কোর দিয়ে স্টার্ট করতে পারি, কিন্তু আন্ডার স্কোর দিয়ে স্টার্ট করলে এটাকে অনেকটা ইয়ার মতো বলে, ঠিক আছে, প্রোটেক্টেড বলা হয়। সো এটা আমরা প্রয়োজনে ইউজ করব। তো এখানে দেখেন তারা বলতেছে আমরা কেন ফাংশনটা ইউজ করব। তো এই যে সেলসিয়াস, একটা টেম্পারেচার থেকে সেলসিয়াসে কনভার্ট করবে, এটার জন্য আমাদেরকে জয়বার করবো, তো এবার সূত্রটা লিখে কাজটা করতে হচ্ছে। তো এখন এখানে দেখেন যে 3 বার করছি, 3 বারে 9 লাইন লিখতে হয়েছে। বাট এই 9 লাইনকে আমরা কি করতে পারি, এরকম 2 লাইন দিয়ে কনভার্ট করতে পারি। তাহলে এরকম 3 বার না, এরকম যদি 100 বারও করি তাহলে আমার 100 বার 1 বার করে লাইন দিলেই হয়ে যায়। তো এখন দেখেন এখানে জিনিসটা কিভাবে কাজ করতেছে, এইখানে প্যারামিটারের কাজটা চলে আসছে। এ পর্যন্ত যা ছিল আপনারা বুঝে গেছেন। এখানে অ্যাডভান্স কিছু জিনিসপাতি আছে। এখানে কয়টা জিনিসপাতি আছে,
এখানে একটা রিটার্নের কাজ আছে, এখানে একটা প্যারামিটার ঢুকছে। তো এই জিনিসগুলো আমাদের জানতে হবে, ঠিক আছে? তো এটা কিভাবে কাজ করে সেগুলো নিয়ে আমরা এখন কথা বলবো, ঠিক আছে? তো এগুলো নিয়ে কথা বলতে গেলে আমাদেরকে বুঝতে হবে আর্গুমেন্ট কিভাবে পাস করে, কিভাবে রিটার্ন কাজ করে, এরকম, ঠিক আছে? তো রিটার্ন যেহেতু এখানে চলে আসছে, আমরা রিটার্নটা বুঝি। তো এখন এইখানে কি হয়েছে, আমরা আর্গুমেন্টটা আগে বুঝি, তারপরে এটা বুঝি। আর্গুমেন্ট ব্যাপারটা হচ্ছে যে আমরা ধরেন এখান থেকে বাইরে থেকে কোনো একটা নাম্বার দিব, ওই নাম্বারটাকে নিয়ে সে কি করবে, এখানে কাজ করবে। ধরেন আমরা ফাংশনটা পুরোটাই চেঞ্জ করি, ঠিক আছে? কিভাবে চেঞ্জ করি, ধরেন এটা গ্রিড না, এখন আমরা অ্যাড ফাংশন নিয়ে কাজ করব, অ্যাড। তা আমরা সবসময় অ্যাডিশন করি, রাইট? তাই অ্যাড নামে একটা ফাংশন বানালাম, যে ফাংশনের ভিতরে আমরা অ্যাডিশন করব। তাহলে আমরা প্রিন্ট করব টোটাল। ওই টোটাল যে অ্যাডটা প্রিন্ট করব, এটার জন্য আমাকে কি করতে হবে, এই অ্যাড ফাংশনটাকে কল করতে হবে, রাইট? অ্যাড ফার্স্ট ব্রেক। এখন যদি রান করি তাহলে আমরা কি পাবো, টোটাল পাবো। কিন্তু আমি তো অ্যাড ফাংশন বানাইছি, তাহলে আমার কি লাগবে, মিনিমাম তো দুইটা সংখ্যা পাঠাইতে হবে, না হলে তো আমরা অ্যাড যে করতেছি এই অ্যাডটা বুঝবো না, রাইট? কেউ কি কিছু বলতেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনারা ওইখানে ফাংশন ইউজ করেন কিভাবে বলেন তো, সি প্রোগ্রামিং এ? ভয়েড, তারপরে একটা দেন, নাম দেন, রাইট? তো ওই ভয়েড দেওয়ার কারণটা কি, ভয়েড অথবা ইন্টিজার দেন, দিয়ে আপনারা শুরু করেন, তার মানে ডাটা টাইপ, তারপর নাম দেন, রাইট? আর যদি হচ্ছে আপনারা অন্য কোনো ল্যাঙ্গুয়েজে যান, হুম, অন্য কোনো ল্যাঙ্গুয়েজে যান, যেমন কটলিন, অথবা হচ্ছে ধরেন কি বলে পিএইচপি, তখন দেখবেন যে ফাংশন এরকম একটা কিওয়ার্ড থাকে। যেমন জাভা স্ক্রিপ্ট যদি করে থাকেন, ওখানে ফাংশন ডাইরেক্ট লেখা থাকে, ঠিক আছে? তা আমাদের এখানে ডেফ হচ্ছে আমাদের কি কিওয়ার্ড। এই ডেফ এর পরে যদি নাম থাকে তখন বুঝে যে এটা একটা ফাংশন, বুঝতে পারছি? আর এখানে কোনো রিটার্ন টাইপ দেওয়া লাগে না, কারণ আমাদের রিটার্ন টাইপ আলাদাভাবে দিতে হয় না, কারণ আমাদেরটার কি ডাইনামিক ডাটা টাইপ, বুঝতে পারছি? আচ্ছা, কারো কোনো কোয়েশ্চেন আর? শাকাওয়াতুল আলম, বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে আমরা ডেফ দিয়ে ফাংশনটা ডিক্লেয়ার করব, ওকে? তাহলে অ্যাড, আমরা যদি কোনো ভ্যালু না দিই তাহলে ও টোটালটা দেখাবে কিভাবে? তাহলে আমরা কি করব, ধরেন দুইটা ভ্যালু এখান থেকে পাঠালাম, ধরেন 10 পাঠালাম আর 5 পাঠালাম, দুটা যোগ করলে কত হয়, 15। তাহলে এই 15টা এখানে দেখাবো। তাহলে এটা কিভাবে দেখাবো, তাহলে এই যে আমরা 10 আর 5 পাঠাইলাম এই অ্যাডের ভিতরে, তাহলে এটা যাবে কোথায়, এই ফাংশনে। তাহলে এই 10 আর 5 কে ধরার জন্য আমাদের এখানে কি লাগবে, ভ্যারিয়েবল লাগবে। তা আমরা কি করব, ধরেন এক্স আর ওয়াই এটাকে দিয়ে দিলাম, তার মানে এই 10 যাবে কার ভিতরে, এক্স এর ভিতরে, আর 5 যাবে ওয়াই এর ভিতরে। তখন এইখানে আমরা কি করব, কমা দিয়ে এক্স প্লাস ওয়াই এটা দিয়ে দিব, কারণ আমার এটা স্ট্রিং আর এটা কি ইন্টিজার। তাহলে দুইটাকে যোগ করলে এখন টোটালের ভ্যালু দিবে 15, বুঝতে পারছি? কিন্তু যদি মনে করেন যে 10 আর 5 পাঠালেন কিন্তু এখানে কোনো কিছু দিলেন না, তাহলে কি হবে, তাহলে আমরা যেহেতু এটাকে রিসিভই করি নাই, তাহলে এই এখানে হচ্ছে একটা ইরোর দিবে, বলবে যে এখানে যে আপনি পাঠাইছেন এখানে তো কোনো রিসিভারই নাই, তাহলে এটাকে আপনি যে দুইটা আর্গুমেন্ট পাঠালেন এটা তো পাঠানোর দরকার নাই। বলছে জিরো পজিশনাল আর্গুমেন্ট বাট টু ওয়ার গিভেন, বলছে এখানে কোনো পজিশনাল আর্গুমেন্টই নাই নেওয়ার মতো, কিন্তু আপনি পাঠাইছেন দুটা, এটা তো ঠিক হয় নাই, বুঝতে পারছি? তাহলে আপনাকে কি করতে হবে, এই 10 কে রিসিভ করার জন্য এখানে একটা ভ্যারিয়েবল দিয়ে রাখতে হবে, ধরেন এক্স দিলেন, তাহলে 10 কে রিসিভ করলেন কিন্তু ওয়াই কে মানে 5 কে রিসিভ করলেন না, তখন সে বলবে যে একটা রিকোয়ার্ড ছিল আপনি দিছেন দুইটা, বলছে ওয়ান পজিশনাল আর্গুমেন্ট ছিল বাট আপনি দিছেন দুইটা, টু ওয়ার গিভেন, মানে দিছেন কয়টা, দুইটা। তার মানে আপনার এই 5 কেও রিসিভ করার জন্য আমাদের এখানে একটা কি লাগবে, ভ্যারিয়েবল লাগবে, ওকে? এখন যদি আমরা রান করি তাহলে কি করবে, কোনো ইরোর দিবে না, বাট এ এক্স আর ওয়াই এর ভিতরে যে আমার 10 আর 5 গেছে সেটা আমরা বুঝবো কিভাবে, তাহলে আমরা প্রিন্ট করি এক্স ওয়াই, ঠিক আছে?
তাহলে দেখেন এক্স আর ওয়াই এর ভ্যালু 10 আর 5 পাবো। তার মানে বোঝাই যাচ্ছে যে আমরা এখান থেকে যখন এই ভ্যারিয়েবল মানে আমরা যখন ফাংশনটাকে কল করব, ওই কলের মাধ্যমে আমরা কি করতে পারি, ভ্যালু পাঠাইতে পারি। এই যে পাঠাচ্ছি যে ভ্যালুগুলা, এগুলোকে বলতেছি আমরা আর্গুমেন্ট। এটাকে কি বলতেছি, আর্গুমেন্ট। যদি কেউ ম্যাথ করে থাকেন ইন্টারে, তাহলে এই আর্গুমেন্ট জিনিসটা ওখানে করার কথা ম্যাথমেটিক্যালি, ঠিক আছে? তো তখন হয়তো বা বুঝেন নাই, কিন্তু এইখানে দেখেন আর্গুমেন্ট বুঝে গেছেন। তাহলে 10 আর 5 আমরা আর্গুমেন্ট হিসেবে পাঠালাম, তাহলে এখানে রিসিভার লাগবে। তো এই রিসিভার গুলো কার ভিতরে আছে, প্যারামিটারের ভিতরে। এজন্য আমরা বলবো এটাকে কি, একটা লিস্ট। বুঝতে পারছি, লিস্ট। তাহলে এই লিস্টটাকে বলবো প্যারামিটার লিস্ট। কি বলবো, প্যারামিটার লিস্ট। এখন এই প্যারামিটার লিস্ট তো এটা পুরোটা। তাহলে এক্স আর ওয়াই কে কি বলবো স্যার, তাহলে বলবো প্যারামিটার লিস্ট আইটেম। কারণ কি, লিস্টের ভিতরে এক একটা জিনিসকে কি বলা হয়, আইটেম বলা হয়। তাহলে এক্স একটা আইটেম, ওয়াই একটা আইটেম, ঠিক আছে? তাহলে এক্স এর ভিতরে কি ঢুকবে, 10, আর ওয়াই এর ভিতরে কি আসবে, 5। 5 আসার পরে আমরা কি করতে পারি, এক্স আর ওয়াইটাকে যোগ করে যে আউটপুটটা পাবো সেটাকে প্রিন্ট করতে পারি। বুঝতে পারছি? তাহলে এখানে আমরা কমা দিয়ে কি করব, এক্স প্লাস ওয়াই দিয়ে দিব। এখন রান করলে দেখতে পাবো 15। বুঝতে পারছি? এতটুকু পর্যন্ত সবাই কি বুঝছি? এখন যদি আপনি মনে করেন না আমি একটা আর্গুমেন্ট পাঠাবো, তাহলে আপনার ফাংশনটাকে, ওই যে বললাম এক্সপেক্টেড ইনপুট এক্সপেক্টেড আউটপুট, তাহলে আপনাকে এখানে এক্সপেক্টেড ইনপুট হিসেবে একটাই দিতে হবে। যদি আপনি দেন এরকম যে আপনি এক্স আর ওয়াই দিচ্ছেন কিন্তু ভ্যালু আর্গুমেন্ট পাঠিয়েছেন একটা, তাহলে সে বলবে যে রিকোয়ার্ড ছিল দুইটা কিন্তু পাঠিয়েছেন একটা। বলছে ওয়ান মিসিং রিকোয়ার্ড পজিশনাল আর্গুমেন্ট ওয়াই, ওয়াই এর ভ্যালুটা আপনার সে কি পায় নাই, রিসিভ করতে পারে নাই। তার মানে আপনি এখান থেকে পাঠান নাই, তাহলে আপনাকে অবশ্যই অবশ্যই একটা করে আইটেম পাঠাইতে হবে। তার মানে কি, এখানে রিসিভার জয়টা থাকবে, এখান থেকে আমার কয়টা পাঠাইতে হবে, ততগুলাই আর্গুমেন্ট পাঠাইতে হবে। আবার যদি আমরা আর্গুমেন্ট পাঠাই যে কয়টা, ওই কয়টা এখানে রিসিভার থাকতে হবে। তার মানে দুটা যদি মিল না থাকে তখন আমার ইরোরটা দিবে। এতটুকু বিষয় যদি সবাই ক্লিয়ার হয়ে থাকেন, তাহলে যারা যারা ক্লিয়ার হয়েছেন তারা তো আলহামদুলিল্লাহ, যারা ক্লিয়ার হন নাই তারা একটু হাত তুলেন। বাহ, আপনারা তো খুব ভালো স্টুডেন্ট দেখতেছি, খুব ভালোভাবে বুঝে গেছেন। আচ্ছা, সাব্বির হোসেন বুঝেন নাই? আচ্ছা, আমাকে এখন বলতে হবে রিজভি আহমেদও বুঝেন নাই। তো সাব্বির হোসেন, আপনি বলেন কোন জায়গাটাতে আপনি আর খটকা লাগতেছে বা বুঝতে অসুবিধা হচ্ছে, বলেন তো সাব্বির হোসেন। বুঝছেন, হাত তুলছেন, তাহলে কেমন বুঝলেন? না বুঝলে বলেন, আমি আবার বুঝাই দিচ্ছি। কোথায় বুঝেন নাই বলেন, কে বুঝেন নাই? তাহলে আমরা আর্গুমেন্ট কিভাবে পাস করতে হয় আর প্যারামিটার লিস্টে কিভাবে রিসিভ করতে হয় সেটা জিনিসটা বুঝলাম। ওই প্যারামিটার লিস্টে রিসিভ করার পরে কেমনে ওটাকে নিয়ে কাজ করতে হয় সেটাও বুঝলাম। এটুকুতে কারো কোনো ডাউট থাকলে একটু হাত তুলেন যে আমার এই জায়গাটাতে প্রবলেম। এনিওয়ান? আচ্ছা, এখন আপনারা বুঝছেন কিনা আমি জানি না, বাট হাত তো তুলতেছেন না। হ্যাঁ অবশ্যই, প্রশ্ন করুন, বলেন। আপনার কথা বুঝি নাই। টেন কমা কিন্তু 5 দিলাম না, এই তো। কিন্তু এটা তো আর্গুমেন্ট পাঠানি নাই, তা আপনাকে কিভাবে হচ্ছে নিবে? বাই ডিফল্ট বললেই তো কিছু নাই, জিরো তো একটা ভ্যালু। বুঝেন নাই? আমার কাছে জিরোর কোনো ভ্যালু নাই, বাট ও তো ম্যাথমেটিক্যালি জিরোকে একটা ভ্যালু হিসেবে কাউন্ট করে। তা আপনি তো ভ্যালুই পাঠান নাই, আর্গুমেন্টই পাস করেন নাই, আপনি কমা দিয়ে কোনো একটা কিছু পাঠাবেন। না পাঠানোর আগেই হচ্ছে ওটাকে তো ডিফল্ট ভাবে কিছু নেওয়ার নাই। এটা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেই নেয় না, ঠিক আছে? সি প্রোগ্রামিং এ এটা কি হয়, ডিফল্ট ভাবে কোনো জিরো নেয়?
নেবে না, কারণ ওই জিরো একটা ভ্যালু হিসেবে কাউন্ট করে। এখন কোনো ইরোর দিবে না, তখন 10ই দিবে, কারণ 10 আর 0 যোগ করলে এটা হয়। তাহলে সবাই বুঝছি, রাইট? আর কারো কোনো কোয়েশ্চেন? ইকবাল হোসেন, বুঝছেন ব্যাপারটা? আচ্ছা, কারো কোনো কোয়েশ্চেন নাই, রাইট? তাহলে আমরা আগাই। এখন আমরা শুধুমাত্র দেখতেছি যে আমরা যে এখানে ভ্যালুটা পাঠালাম, আর্গুমেন্ট পাস করলাম, এটা রিসিভ হইলো, রিসিভ হওয়ার পরে এখানে আউটপুটও হইলো, ভালো কথা। কিন্তু আমি চাই যে এটাই ফাংশনের ভিতর প্রিন্ট করবে, ব্যাপারটা এমন না। আমি চাই বাইরে এনে তারপরে দেখা যাচ্ছে এরকম একটা অ্যাড ফাংশন দিলাম, এরকম আর একটা অ্যাড ফাংশন দিলাম, ঠিক আছে? তো ধরেন এবার দিলাম 100 আর এটাতে দিলাম 50। এই দুই অ্যাড ফাংশনের আউটপুটকে আবার যোগ করে আমি কোথাও দেখাবো, এরকম হইতে পারে না প্রবলেম? তা এখন তাহলে তো আমার অ্যাড ফাংশনের ভিতর প্রিন্ট হয়ে ওখানেই থেকে গেল, আমার তো এইখানে আর আসলো না বা এখানেও আসলো না। তাহলে এটাকে কিভাবে নিয়ে আমরা কাজ করতে পারি? তো ওই ফাংশনের ভিতর থেকে যদি ওই আউটপুটটাকে আমরা বাইরে এনে কোনো কাজ করতে চাই, তাহলে আমাদেরকে নতুন একটা কিওয়ার্ডের সাথে পরিচয় হতে হবে, সেটার নাম হচ্ছে রিটার্ন। সেটার নাম কি? রিটার্ন। এই রিটার্ন একটা কিওয়ার্ড, যে কিওয়ার্ডটা কি করে, সে বোঝায় যে হ্যাঁ তোমার কাজ শেষ, তুমি এখন যেখান থেকে কল হয়েছে ওইখানে কিছু একটা ফেরত দিবা। বুঝতে পারছি? তার মানে অ্যাড ফাংশনকে কল করলাম, কল করার পরে ধরেন অ্যাড ফাংশনের ভিতরে ঢুকলো, ঢোকার পরে এখানে অনেক কাজ করলো, অনেক কাজ করার পরে ফাইনালি সে একটা রিপোর্ট জেনারেট করে এটাকে রিটার্ন করবে কাকে? যেখান থেকে কল হয়েছে সেইখানে। তাহলে এখানে 8 নম্বর লাইন থেকে কল হইলে 8 নম্বর লাইনে রিটার্ন করবে, 9 নম্বর লাইন থেকে কল হইলে 9 নম্বর লাইনে রিটার্ন করবে। বুঝতে পারছি? এখন রিটার্নটা করব কি, এখন এটা আপনার উপর ডিপেন্ড করে আপনার প্রবলেমটা কি সেটার অনুযায়ী। মাঝখানে আমার কোনো কাজ নাই, তাহলে আমি কি করব? তাহলে আমার দরকার এক্স আর ওয়াই দুটাকে যোগ করে পাঠানো। তাহলে আমি বলবো এক্স প্লাস ওয়াই, এই দুটাকে যোগ করে তুমি কি করো, রিটার্ন করে দাও। তাহলে রিটার্ন করে দিলাম, আউটপুটে কি কোনো কিছু দেখতে পাবো? পাচ্ছি না। এটার মানে কারণটা কি? আমরা জানি শুধুমাত্র আউটপুট পাওয়া যায় প্রিন্টের মাধ্যমে। প্রিন্ট প্রিন্ট এই প্রিন্ট ফাংশন কি কোথাও ইউজ করা হয়েছে? হয় নাই, যার কারণে কোনো আউটপুট পাচ্ছি না। এখন আমরা এখান থেকে রিটার্ন করা হয়েছে কাকে? অ্যাডকে। আবার যখন 100 আর 50কে পাঠানো হয়েছে তখন এই 150 যোগ হয়ে কোথায় আসছে? এই অ্যাডের ভিতরে। তাহলে এই ভ্যালুগুলাকে রিসিভ কেউ করছে? করছে। কে রিসিভ করছে? এই অ্যাড ফাংশনটা রিসিভ করছে, বাট এটা তো প্রিন্ট করা হয় না। তো আমরা ধরেন আমরা কি করব, একটা ভ্যারিয়েবলের ভিতরে এটাকে হচ্ছে অ্যাসাইন করে দিব, তাহলে বুঝতে পারবো যে হ্যাঁ কিছু একটা আসছে কিনা। তাহলে এইখানে যে আউটপুটটা রিটার্ন হয়ে আসবে সেটা আবার কার ভিতরে অ্যাসাইন করতেছি? এ এর ভিতরে। এটা যে আউটপুটটা আসবে সেটাকে আমরা অ্যাসাইন করতেছি বি এর ভিতরে। এখন যদি আমরা এটাকে কি করি, প্রিন্ট করি এ কমা বি, তাহলে দুইটা যে আসলে রিটার্ন হয়ে আসতেছে সেটা বুঝতে পারবো। দেখেন 10 আর 5 যখন পাঠানো হয়েছে যোগ করে সে রিটার্ন করছে অ্যাডকে 15। এই 15টা কার ভিতরে অ্যাসাইন হয়েছে? এ এর ভিতরে। তাহলে এ কে প্রিন্ট করলে আমরা 15 পাচ্ছি। আবার অ্যাড ফাংশনটাকে কল করার পরে আর্গুমেন্ট হিসেবে 100 আর 50কে পাঠানো হয়েছে, পাঠানোর পরে সে রিটার্ন করছে কি? এক্স প্লাস ওয়াই। তাহলে কত? 150। 150 আবার রিটার্ন হয়েছে কার কাছে? এই পুরোটার কাছে। এই পুরোটা আবার কার ভিতরে অ্যাসাইন করা হয়েছে? বি এর ভিতরে। তার মানে বি এর ভ্যালুটা হয়ে গেছে 150। এখন প্রিন্ট যখন এ আর বি করতেছি তখন 15 আর 150 পাচ্ছি। সবাই কি ক্লিয়ার? এখন আপনি চাইলে এই দুটাকে যোগ করতে পারেন, বিয়োগ করতে পারেন, গুণ করতে পারেন, ভাগ করতে পারেন। তার মানে কি, আমরা ফাংশন ইউজ করে যে আউটপুটটা পাইলাম ওগুলোকে আবার যোগ বিয়োগ গুণ ভাগ যদি আমরা করতে চাই সেটাও করতে পারি। এটা গেল একটা ওয়ে। আর একটা ওয়ে আছে যে আপনি ডাইরেক্ট এটাকে কি করতে পারেন, প্রিন্টের ভিতরে ঢুকাই দিতে পারেন। তার মানে কি, তার মানে হচ্ছে যে এই প্রিন্টের ভিতরে আমরা কি করতেছি, অ্যাড ফাংশনটাকে কল করছি, কল করার পরে এখান থেকে যেটা রিটার্ন হয়েছে সেটা তো এই অ্যাড ফাংশনের ভিতরেই আছে। তাহলে ওই ভ্যালুটাকে আমরা কার ভিতরে প্রিন্ট করছি? প্রিন্টের ভিতরে। তাহলে ওই ভ্যালুটা প্রিন্ট হয়ে যাবে। আবার আমরা অ্যাড ফাংশনটাকে কি করছি, আবার যদি আমরা প্রিন্ট করি
এটা যদি দরকার নাই, কারণ আমরা এ আর বি তো ডিলিট করে দিছি। এখন যদি রান করি তাহলে দেখব 15 আর 150, তার মানে এই ফাংশনটাকে কল করলে আমরা কত পাচ্ছি? রিটার্ন 15। আর যখন এই ফাংশনটাকে কল করতেছি তখন আমরা পাচ্ছি কত? 150। তাহলে রিটার্নের ব্যবহারটা কি সবাই বুঝতে পারছি? যারা যারা এই রিটার্নের ব্যবহারটা বুঝেন নাই তারা শুধু হাত তোলেন। যারা বুঝেন নাই, এখানে 35 জন আছেন, সবাই বুঝে গেছেন? কারো কোনো ডাউট নাই? অসাম স্টুডেন্ট আপনারা, গুড, ভেরি গুড। আচ্ছা, যারা বুঝছেন তারা হাত তোলেন তো দেখি কতজন আছেন ক্লাসে। আঠাশ জন, গুড। তার মানে 28 জন ক্লাসে আছেন। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। তাহলে ফাংশন তো মোটামুটি আমরা বুঝলাম। তাহলে ফাংশনে কি কি বুঝলাম? প্রথমত আমরা ফাংশনে একটা স্ট্রাকচার বুঝলাম, যে ডেপ, তারপর নাম, তারপর একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ফাংশনটা বানানো যায়। ফাংশনটা যতক্ষণ না কল হয় ততক্ষণ পর্যন্ত কাজ করে না। এরপরে আমরা কি করলাম? আর্গুমেন্ট পাস করা শিখলাম। একটার জন্য একটা ফাংশন, মানে একটা প্যারামিটার লিস্ট আইটেম, আর যদি দুইটা থাকে দুইটা, তিনটা থাকলে তিনটা। তারপরে এইটাকে আবার আমরা কি করতে পারি? ওটার ভিতরে আবার যোগ বিয়োগ গুণ ভাগ যা খুশি করতে পারি, কারণ এটাও একটা ব্লক। ওই ব্লকের ভিতরে আপনি যা খুশি করতে পারেন, যা যা আপনি প্রয়োজন, ঠিক আছে, প্রবলেমে অনুযায়ী। ওটা করার পরে আপনি আবার চাইলে কি করতে পারেন? ওখানে প্রিন্ট করতে পারেন। আবার যদি প্রয়োজন হয় যে কোনো একটা আউটপুট আপনি কি করবেন? রিটার্ন করবেন, তাহলে রিটার্ন করে দিলে ওই যেখান থেকে কল হবে ওখানেই আবার এই আউটপুটটা চলে আসবে। আসার পরে আপনি কি করতে পারেন? ওটিকে প্রিন্ট করলে কাজ করতে পারেন। এখন কথা হইতেছে যে আমরা কি, যে এ 10 আর 5 পাঠাইছি বলে যে আমাকে রিটার্নে এক্স প্লাস ওয়াই পাঠাইতে হবে, ব্যাপারটা এরকম না। কিন্তু আমরা চাইলে আমার নামও আমি রিটার্ন করে দিতে পারি। তো দেখেন, দুবার রিটার্ন করবো আসাদ, তাহলে আসাদ আসাদ চলে আসছে। বুঝতে পারছি? তার মানে রিটার্নে আপনার যা প্রয়োজন সেটাকে আপনি রিটার্ন করবেন। আপনার যদি এক্স প্লাস ওয়াই প্রয়োজন হয় দিবেন, আপনার যদি আসাদকে দরকার হয় আসাদকে রিটার্ন করবেন। তার মানে কি, দুইবারই আমার রিটার্ন আসাদ করতেছে। বুঝতে পারছি? আবার যদি আপনি চান আসাদ তারপরে অন্য কোনো কিছু একটা নাম্বার পাঠাবেন, সেটাও পাঠাইতে পারেন। তার মানে কি, রিটার্নটা শুধুমাত্র যে একরকমই হবে ব্যাপারটা এমন না। তার মানে আমি একটা স্ট্রিংকেও রিটার্ন করতে পারি, স্ট্রিং এর ভিতরে মানে ভ্যারিয়েবলটাকে প্রিন্ট করেও পাঠাতে পারি। তাহলে এভাবেও আমি কিন্তু কাজটা করতে পারি, যে আসাদ এক্স প্লাস ওয়াই কে রিটার্ন করতেছি এফ স্ট্রিং এর মাধ্যমে। তাহলে এফ স্ট্রিং এর মাধ্যমে এখানে রিটার্নটা নিচ্ছে, নেওয়ার পরে এটাকে প্রিন্ট করতেছে। তাহলে এতটুকু পর্যন্ত যদি আমরা বুঝি তাহলে অনেকখানি বুঝে গেছি ফাংশনের প্রায় মেইন থিম গুলাই পার। বুঝতে পারছি? এখন আমরা শিখবো ডিফল্ট ভ্যালু, যে একটু আগে আমাকে কোয়েশ্চেন করছিলেন কি জানি হাসান। তো ডিফল্ট ভ্যালুটা কিভাবে কাজ করে দেখেন। ধরেন আমরা কি করব, এখান থেকে যদি কেউ নাম্বার পাঠায় তো ভালো, না পাঠালে আমরা ডিফল্ট হিসেবে 0 নিয়ে নিব, যেন আমাকে ইরো না দেয়। তো ধরেন আমি এখানে 5 পাঠাইছি, আমাকে রিটার্নে কত পাঠাইছে? 15 পাঠাইছে। আমি ধরেন একটা ভ্যালু পাঠাইছি, আর্গুমেন্টে কয়টা পাঠাইছি? একটা। তার মানে সে ডিফল্ট ভাবে কি করবে? ওয়াই এর ভ্যালু 0 ধরে নেবে। তখন দেখবেন সে রিটার্নে 100 পাঠাইছে। এখন এই জিনিসটা কি কেউ বুঝতে পারছি? এখন এই জিনিসটা বুঝতে হলে আপনাকে এইভাবে বুঝতে হবে, দুইটা আমার কি আছে? প্যারামিটার আইটেম আছে। প্যারামিটার এই লিস্টের আইটেমটাকে আমরা কি করব? ভ্যালু পাঠাবো আর্গুমেন্ট হিসেবে। 10 পাঠাচ্ছি, তখন অ্যাকর্ডিংলি বামেরটা বামের ভিতরে যাচ্ছে, তার মানে 10 এক্স এর ভিতরে যাচ্ছে আর 5 যাচ্ছে ওয়াই এর ভিতরে। ক্লিয়ার? তখন কি করতেছে, ওয়াই এর ভ্যালু যেহেতু আগে থেকে 0 ছিল, এখন আপডেটেড ভ্যালু হিসেবে সে রিপ্লেস করবে কত? 5। তার মানে 0টা আর কাজ করবে না। তখন 10 আর 5 যোগ হয়ে 15 আসছে। ওকে, কিন্তু যখন পরের বার আমি অ্যাড চালাইছি তখন 100 এক্স এর ভিতরে ঢুকছে, বাট আমি সেকেন্ড আর্গুমেন্টটা পাঠাই নাই। তখন সে কি করছে, আমি যে ডিফল্ট ভ্যালুটা দিছিলাম সে ওটাকে রেখে দিছে। তখন কি করছে, এক্স আর ওয়াই এর ভ্যালু যোগ করে আমার কত পাইছি? এক্স এর ভ্যালু যেহেতু আমার 100 আর ওয়াই এর ভ্যালু যেহেতু 0, তাহলে 100 আর 0 যোগ করে সে আমাকে পাঠায় দিছে।
সে কোনো ইরোরও কিন্তু দেয় নাই। কারণ কি, আমি একটা আর্গুমেন্ট দেওয়ার কথা দিছি, আর আরেকটা আর্গুমেন্টে ডিফল্ট ভ্যালু যেহেতু দেওয়া আছে, সো আপনি আর্গুমেন্ট পাঠান আর না পাঠান ওটার জন্য সে ইরোর দিবে না। বাট এটা তো ডিফল্ট ভ্যালু না, তো এখন যদি আমি 100ও না পাঠাই তখন কিন্তু সে আমাকে একটা ইরোর দিবে, কারণ এই এক্স এর কোনো ডিফল্ট ভ্যালু নাই। তখন সে বলবে ওয়ান পজিশনাল আর্গুমেন্ট মিসিং, ওয়ান রিকোয়ার্ড পজিশনাল আর্গুমেন্ট কি এক্স এর ভ্যালু মিসিং। বুঝতে পারছি? এখন যদি আমি এক্স এর ভ্যালু কি করে দেই, ডিফল্ট করে দেই, ধরেন এক্স এর ভ্যালু 5 ডিফল্ট করে দিলাম, তার মানে আপনি কোনো ভ্যালু আর্গুমেন্ট হিসেবে পাঠান আর না পাঠান, সে 5 আর 0 যোগ করে আপনাকে রিটার্ন করে দিবে। তো দেখেন 5 পাঠাই দিছে। বুঝতে পারছি? এখন কথা হইলো যে আমি ধরেন এক্স কে আমরা ডিফল্ট করলাম আর ওয়াই কে ডিফল্ট করলাম না, মানে ডিফল্ট ভ্যালুটাকে বামে রাখলাম আর ডানে হচ্ছে ডিফল্ট ভ্যালু যার নাই তাকে রাখলাম। এখন যদি আমি 100 দেই, তাহলে আলটিমেটলি কার ভিতরে এই 100টা যাবে? এই 100টা যাবে এক্স এর ভিতরে, কিন্তু ওয়াই এর আর্গুমেন্টে তো কোনো ডিফল্ট ভ্যালু নাই, যার কারণে সে আমাকে একটা ইরোর দিবে। বুঝতে পারছি? দেখেন সে বলতেছে ওয়াই এর ভ্যালু নাই, এই প্যারামিটার আইটেমের ভ্যালুটা, এই যে দেখেন লিস্ট আইটেম, প্যারামিটার লিস্ট আইটেম, এই আইটেমটার ভ্যালুটা নাই। ঠিক আছে? তাহলে উইদাউট এ ডিফল্ট ফলোজ প্যারামিটার উইথ এ ডিফল্ট, তার মানে ডিফল্ট ভ্যালু যেটার ভিতরে দিছেন ওটার ভিতরে আবার 100 ঢুকে গেছে, বাট ওয়াই এর ভিতরে তো ভ্যালু যায় নাই, যার কারণে আপনাকে কি করতে হবে, ভ্যালু পাঠাইতেই হবে। তো এখন বলতেছে যে তারপরও আপনি কি করতে পারবেন না, এটা ইউজ করতে পারবেন না। কেন? কারণ ডিফল্ট ভ্যালু কখনোই আপনি বাম দিকে রাখতে পারবেন না, যতক্ষণ পর্যন্ত ডিফল্ট ভ্যালু না থাকাওয়ালা মানুষ ডান দিকে থাকবে। তার মানে এটা ডিফল্ট ভ্যালু যদি আমার ইউজ করতেই হয়, তাহলে আমাকে কি করতে হবে, ওয়াই কে ডানে না রেখে যে ডিফল্ট ভ্যালুটা আছে তাকে ডানে রাখবো সবসময়, আর যে আর ডিফল্ট ভ্যালু নাই তাকে সবসময় কোথায় রাখবো, বামে রাখবো। তাহলে এখন দেখবো 100 কার ভিতরে গেছে, ওয়াই এর ভিতরে গেছে, আর 90 গেছে এক্স এর ভিতরে। বুঝতে পারছি? তার মানে ডিফল্ট ভ্যালু যাদের আছে তাদেরকে সবসময় ডানে রাখবো, আর যাদের ডিফল্ট ভ্যালু নাই তাদেরকে বামে রাখবো। এটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে, কোনো ডাউট? ডিফল্ট ভ্যালু বুঝছি সবাই? ওকে, তাহলে ডিফল্ট ভ্যালু নিয়ে যে কাজ করা যায় সে বিষয়টা আপনাদের ক্লিয়ার করে দিলাম। এখন ইকবাল সাহেবের যে কোয়েশ্চেনটা ছিল যে ডিফল্ট ভ্যালু হিসেবে 0 ধরবে কিনা, তাহলে ডিফল্ট ভ্যালু যদি 0 ধরাইতে চান তাহলে আপনাকে কি করতে হবে, ডিফল্ট ভ্যালুটা এখানে ডিক্লার করতে হবে। ওকে, আপনি এখান থেকে ডিফল্ট ভ্যালু কমা দিয়ে দিতে পারবেন না, আর ডিফল্ট ভ্যালু যার থাকবে তাকে সবসময় ডানে ইউজ করতে হবে, আর যার নাই তাকে সবসময় বামে রাখতে হবে। ওকে, তাহলে মোটামুটি ফাংশনের একটা লেভেল পর্যন্ত আমাদের শেষ। এখন আর দুইটা জিনিস আছে যেটা করলে আমাদের ফাংশন মোটামুটি শেষ। ফাংশনের ভিতরে আবার নেস্টেড ফাংশন ইউজ করা যায়, ওটা আপনারা ভালোই বুঝেন, যেটাকে আমরা রিকারশন বলি। তা আমি এত ডিপে যাব না, রিকারশন বুঝাইতে গেলে আপনাদের জন্য আলাদা একটা ফিজিক্যাল ক্লাস লাগবে। ঠিক আছে? তো যদি আমাদের নেক্সট ফিজিক্যাল ক্লাসে সময় পাই তাহলে আপনাদের আমি রিকারশনটা দেখাই দিব। ঠিক আছে? আর ফিজিক্যাল ক্লাস, আচ্ছা ফিজিক্যাল ক্লাসে রিকারশন দেখাবো, এটা আমাকে একটু মনে করাই দিয়েন তাহলে হবে। আর দুইটা জিনিস আছে, এটা দেখালেই শেষ। এ পর্যন্ত কারো কোনো ডাউট নাই? এরকম ডাউট নাইওয়ালা মানুষজন একটু হাত তুলেন যে আমি বুঝছি যা বুঝাইছেন, ফাংশন ক্লিয়ার। এ পর্যন্ত যার ফাংশন ক্লিয়ার সে ক্লিয়ার। ঠিক আছে? তাহলে 17 জনের ক্লিয়ার আর বাকিদের ক্লিয়ার না। তাহলে যারা ক্লিয়ার না এবার তাদের জন্য হাত তোলার অপশন করতে হবে। তাহলে হাত নামাই ফেললাম সবার। এবার যাদের ক্লিয়ার নাই তারা শুধু হাত তুলবেন। ঠিক আছে? মানে যারা ক্লিয়ার হইতে পারেন নাই, তাহলে ফরহাদ ইসলাম এখনো ক্লিয়ার হতে পারেন নাই ফাংশন সম্পর্কে। আর কেউ আছেন যারা হচ্ছে ফাংশন জিনিসটা ক্লিয়ার না?
অনলাইনে তো আপনারা ভালোই বুঝতেছেন দেখতেছি, তাহলে তো ফিজিক্যাল ক্লাসের দরকারই পড়তেছে না। কেন জানি আপনারা খালি ফিজিক্যাল ক্লাস দরকার বলেন, আমারে দেখতে চান? ফিজিক্যাল ক্লাসের দরকার আছে কি? আরো ভালো বোঝার দরকার আছে? জিনিস তো হয়েই যাচ্ছে। এই আমার ধানমন্ডি থেকে আপনারা এতজন জার্নি করে এত দূর নিয়ে যান, আপনাদের দয়া মায়া কিছু নাই? হ্যাঁ, আচ্ছা, যাই হোক। না, আপনারা যদি বলেন যে অনলাইনে করবো, তাদের তো আর এত প্যারা নেই। তাদের তো দরকার হচ্ছে আপনারা পাস করলেই যথেষ্ট। কারণ আপনারা যদি কনফিডেন্ট দেখান যে না, আমরা সব বুঝতেছি, তাহলে তো আমি কনফিডেন্ট যে আপনারা অনলাইনে পড়লেও পাস করবেন। তাহলে ফিজিক্যালি আমারে হুদাই কষ্ট করাচ্ছেন আপনারা। এই আপনাদের এখানে হুদাই নামে একজন আছে, কে কই? তারে আজকে দেখলাম না। আছেন? আচ্ছা আচ্ছা, তাহলে সে একটা মেল খুঁজে পাইছেন না? যাক, গুড গুড। এ বয়সে করবেন না তার কবে করবেন? আচ্ছা, তো ঠিক আছে, আমরা তাহলে সামনে আগাই। তাহলে আর্গুমেন্ট বুঝে গেলাম। এবার মজার ব্যাপার হচ্ছে যে আমি যদি অনেকগুলা ভ্যালু দিলাম, অনেকগুলা ভ্যালু দিছি, হ্যাঁ, আমরা একটা অফ করে দেই, কিন্তু আমার রিসিভার কয়টা? দুইটা। রিসিভার কয়টা? দুইটা। তো আমার আর্গুমেন্ট কয়টা? মানে প্যারামিটার লিস্ট আইটেম কয়টা? দুইটা। কিন্তু আমার ভ্যালু পাঠাইছি কতগুলা? অনেকগুলা, রাইট? তো টু পজিশনাল আর্গুমেন্টে আমরা 7 বেশি দিয়ে দিছি, তাহলে আমার 5টা বেশি আছে। তো এটা তো রিসিভ করতে পারবে না, রাইট? এখন আমরা কি করব, এখানে যেন মাল্টিপল ভ্যালু রিসিভ করতে পারে সেই ব্যবস্থাটা করব। একটা স্টার দিয়ে দিলে আমার এক্স, ধরেন এখানে আমরা এ দিলাম, বি দিলাম, যে কয়টার ভিতরে যে কয়টা ঢুকে আর জয়টা বাকি থাকবে সে কয়টা কার ভিতরে ঢুকবে? এক্স এর ভিতরে। তাহলে দেখেন, কোনো সমস্যা নাই। কি বলে, ক্যান অনলি ইন্টিজার নট টু টাপল। এখানে ফার্স্ট ব্র্যাকেট কয়টা দিছে? আচ্ছা, এখানে ডাইরেক্ট এক্স দেওয়া যাবে না। এখানে ডাইরেক্ট এক্স দেওয়া যাবে না, এখানে আপনারা এ দেন, সমস্যা নেই। তো দেখেন, এর ভ্যালু আমরা কত পাঠাইছি? 5 পাঠাইছি, রাইট? আর ওয়াই এর ভ্যালু কত পাঠাইছি? 10। তাহলে 10 আর 5 যোগ হলে 15, ঠিক আছে? এখন আমরা যদি এভাবে করি, রিটার্নের পরে একটা প্রিন্ট দেই, প্রিন্টের ভিতরে বললাম যে এক্স প্রিন্ট করো, আউটপুট জীবনে দেখতে পাবো? এক্স এর ভ্যালু আউটপুটে আসলো না কেন, কেউ বলতে পারবেন? না না, এটা প্রিন্ট কেন হচ্ছে না এটা কেউ বলতে পারবেন? দেখি তো আপনাদের মধ্যে কে বলতে পারে। এক্স এর ভ্যালু প্রিন্ট হবে। আমরা যদি দেই, রান করলে এক্স এর ভ্যালু প্রিন্ট হয়, কোনো সমস্যা নেই। এক্স এর ভিতরে কি কি আছে? 9 7 5 4, কারণ 10 5 8 তো এই তিনটার ভিতরে গেছে, বাকি যেগুলো ভ্যালু ছিল এক্স এর ভিতরে আসছে। কিন্তু এখানে প্রিন্ট হলো, কিন্তু এখানে প্রিন্ট হচ্ছে না, এটার কারণটা কি কেউ বলতে পারবেন? হ্যাঁ, কে বলবেন, বলেন, ইয়াসিন বলেন। আগে আগে রিটার্নের কি সমস্যা? রিটার্নের কি সমস্যা বলেন, বুঝায় বলেন।
ঠিক আছে, আপনার একটা লাইন নেওয়ার মতো, সেটা কি, যে রিটার্ন হওয়ার কারণে পরের লাইন পর্যন্ত সে যাইতেই পারে নাই, যার কারণে সে এটা প্রিন্ট করতে পারতেছে না। তার মানে বোঝাচ্ছে যে রিটার্ন যদি কোথাও পাই তাহলে আমার ওইখানে কাজ শেষ। রিটার্ন মানেই হচ্ছে ফেরত যাওয়া। তো আমরা কি করতে পারি না, ওইটা থেকে আর নিচের দিকে নামতে পারি না, যার কারণে আমরা এই লাইনটাকে প্রিন্ট মানে রিডই করতে পারি না। তো রিড না করতে পারলে আমরা প্রিন্ট করবো কেমনে, তাই না? বুঝতে পারছি। তো যার কারণে রিটার্নের আগে যা থাকবে সব কাজ করবে, রিটার্নের পরে আর কাজ করে না। ক্লিয়ার? ওকে। তাই এখন আমরা যদি এক্স প্রিন্ট করি, দেখেন এক্স এর ভিতরে এই কয়টা ভ্যালু আছে, বুঝতে পারছি। তাহলে এক্স এখানে টাপল হিসেবে কাউন্ট করতেছে, তার মানে এক্স এর ভিতরে বাকি যে ভ্যালুগুলো আছে এগুলো টাপল আকারে আসছে। এখন যদি আমরা বলি যে এক্স এর ভিতরে 1 নম্বর আইটেমটা দেখাও, তাহলে কত আসবে? কত আসবে? 7 আসবে, কারণ 0 1। এখন রান করি, 7 আসে কিনা, আসছে। তার মানে আমরা যদি এখন এখানে কি করি, এক্স থার্ড ব্র্যাকেট 2 দিলাম, তাহলে 2 এ কি আসবে? 5 আসবে। তাহলে 5 প্লাস ওয়াই মানে 10, তার মানে 15ই আসবে। বুঝতে পারছি। এখন যদি 3 করে দিতাম তাহলে কত আসতো? 14 আসতো। সবাই কি বুঝতে পারছি? তো এই যে আর্গুমেন্টটা পাঠালাম, এই যে মাল্টিপল আর্গুমেন্ট, এটাকে বলা হয় আরবিটারি আর্গুমেন্ট। কি বলা হয়? আরবিটারি আর্গুমেন্ট। সবাই কি ক্লিয়ার? তাহলে এইভাবে আমরা মাল্টিপল ভ্যালু একসাথে পাঠালেও রিসিভার আমরা ওইভাবে রিটার্ন করতে পারি। তো এই ধরনের ইরোর আমরা সলভ করার জন্য, মানে আমাদের জন্য এর ধরনের কোনো ইরোর আসলে যেন আমরা ধরতে পারি, এজন্য আমরা কি করছি, এক্সট্রা এই ধরনের কিছু ইউজ করতে পারি। যখন আপনারা কোনো ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ করবেন তখন দেখবেন, আচ্ছা জাভা নিয়ে যদি কেউ কাজ করে থাকেন তাহলে দেখবেন এই ধরনের কিছু জিনিস আর্গস দিয়ে করা থাকে। দেখছেন কখনো? তাহলে এই যে দেখেন কে ডাব্লিউ আর্গস, এটা একটা জিনিস, আর একটা হলো আর্গস আর্গুমেন্টস, ঠিক আছে। আর কে ডাব্লিউ মানে হচ্ছে কি আর্গস, মানে কিওয়ার্ড দিয়ে আমরা কি করি, আর্গুমেন্ট পাঠাই, মানে চাবি চাবি পাঠাই, ঠিক আছে। তাহলে দেখেন আমরা এমিল তোবিয়াস লিনাস পাঠাইছি কার ভিতরে, কিডস এর ভিতরে, তার মানে এই তিনটা ভ্যালুই কিডস এর ভিতরে আছে। কিডস এর 2 নম্বর ভ্যালু হচ্ছে লিনিয়াস, এজন্য দেখেন এই লিনাস হচ্ছে এটার আউটপুটে আসবে, ঠিক আছে। আমরা যদি এখানে 1 করে দিতাম তাহলে কি আসতো, বা 0 করে দিতাম তাহলে এমিল আসতো। বুঝতে পারছি। এখন যদি আমরা কোনো একটা এখানে প্যারামিটার একটা লাগাই দেই, তাহলে 0-তে কি আসবে, তোবিয়াস আসবে, কারণ কিডস এর ভিতরে এখন এই দুটো এক্সট্রা গেছে, তার মানে 0 এটা 1 এটা। বুঝতে পারছি। তো এইভাবে কাজগুলো করে। ওকে, এই হচ্ছে আর্কস এর কাজ। আর ডাবল স্টারের যে কাজটা সেটা হচ্ছে এরকম, যে আমরা কি করি, একটা চাবিও পাঠাই একটা ভ্যালুও পাঠাই, অনেকটা ডিকশনারির মতো। ওকে, তাহলে ডিকশনারি বা ভ্যারিয়েবলটাকে আমরা যখন পাঠাই তখন কি করে, ডাবল স্টারের মাধ্যমে সে এই এফ নেমটাকে আর এল নেমটাকে নেয়, নেওয়ার পরে কিটকে যখন প্রিন্ট করে এল নেম দিলে এল নেমের ভ্যালুটা প্রিন্ট করে, এফ নেম দিলে এফ নেমের ভ্যালুটা প্রিন্ট করে। বুঝতে পারছি। এই হচ্ছে এক্সট্রা ফিচার, আর কিচ্ছু না। তাহলে এফ নেম দিলে কি হবে, এফ নেমের ভ্যালুটা প্রিন্ট করবে। তাহলে 0 1-এর জায়গায় জাস্ট খালি আমরা চাবিটাকে দিয়ে দিচ্ছি। আমরা যদি শুধু এটাকে প্রিন্ট করি, কিডসটাকে যদি প্রিন্ট করি, তাহলে দেখতে পাবো এটা একটা ডিকশনারির মতো কাজ করে। এজ এ ডিক্ট টু স্ট্রিং, স্ট্রিং এ কনভার্ট করা যায় না, ঠিক আছে। ক্যারেক্টার টু স্ট্রিং এ কনভার্ট করা যায় না, যার কারণে সে এখন দেখাইতে পারতেছে না, ঠিক আছে। বাট আমরা চাইলে কি করতে পারি, এটাকে দেখাতে পারি। সবাই কি ক্লিয়ার? সে অবজেক্ট হিসেবে এগুলোকে নিচ্ছে। তো এই হচ্ছে আমাদের ফাংশনের জার্নি। ফাংশন মোটামুটি শেষ। স্কোপ নিয়ে এত বেশি কিছু বলার নাই, এটাকে আমরা স্কোপ বলতেছি। এখানে আমরা যে কাজগুলো করি, যেটা আমরা বুঝি, ফাংশনের ভিতরে ফাংশন ইউজ করছি, মাই ইনার ফাংশন,
তাহলে এই ফাংশনের ভিতরে যখন মাই ইনার ফাংশনকে কল করব, তখন মাই ফাংশনকে কল করলে তখন কি করবে, এই এক্স 300 রিড করবো, বাট সে প্রিন্ট করবে কোথায়, এখানে। তো মাই ইনার ফাংশন আবার কল হলে তারপরে সে প্রিন্ট করে 300ই প্রিন্ট করলো। বাট যদি আমি এই মাই ইনার ফাংশনটাকে যদি বাদ দিয়ে দিই, তখন দেখবেন আমার কোনো কিছু আউটপুটে আসতেছে না, কারণ আমার সব কাজ করছে কিন্তু এটাকে তো আমার কল করে নাই, যার কারণে এটাকে পাবো না। বুঝতে পারছি? দেখেন কোনো আউটপুটই আসবে না, দেখেন ফাঁকা। কারণ কি, আমি এখানে যে ইয়াটা কল করা ছিল ওই ফাংশনের ভিতরেই কল করা হয়েছে। ঠিক আছে, এই হচ্ছে স্কোপ। আর গ্লোবাল স্কোপ মানে হচ্ছে বাইরে থেকে এটাকে আমরা কল করতেছি, লোকাল স্কোপ হচ্ছে ভিতরে। ঠিক আছে, এই লোকাল গ্লোবাল এগুলো আপনারা দেখে নেবেন। ঠিক আছে, ডেকোরেটরের ইম্পর্টেন্ট একটা জিনিস, ডেকোরেটরটা আপনাদের কাজে লাগবে না। এটা হচ্ছে ফাংশনের বাইরে থেকে ফাংশনের কিছু ক্যারেক্টারিস্টিক আমরা ইউজ করতে পারি। ঠিক আছে, মানে এই ফাংশনের ভিতরে হ্যালো স্যালি এটুকুই অ্যান্সার, বাট এই ফাংশনটাকে এক্সট্রা কোনো ফিচার যদি দিতে চাই, ধরেন লগ ইন ছাড়া এই ফাংশনটা ইউজ করা যাবে না, অথবা কোনো একটা কন্ডিশন দিয়ে দিলাম যে ওই কন্ডিশন ছাড়া এই ফাংশনকে ইউজ করা যাবে না, তখন আমরা ডেকোরেটরের মাধ্যমে কাজটা করতে পারি। আচ্ছা, আমার একটা কল আসছে স্যার। ওয়ালাইকুম সালাম স্যার, বলেন। আচ্ছা, তো এক্সট্রা ফিচারগুলো আমরা এই ডেকোরেটরের মাধ্যমে, ডেকোরেটর আবার আলাদা একটা ফাংশনে হচ্ছে ইউজ করে ওখানে কিছু মানে আপনার যা যা প্রয়োজন ওই ধরনের কাজ করতে পারবেন। তো এটা আসলে যারা সফটওয়্যার ডেভেলপমেন্টে আছে তাদের জন্য এটা বেশি প্রয়োজন, আপনাদের জন্য এটা খুব একটা প্রয়োজন নাই। আপনাদের জন্য দরকার হচ্ছে ল্যামডা ফাংশন। ঠিক আছে, তো ল্যামডা মানে হচ্ছে অ্যানোনিমাস একটা ফাংশন। যারা জাভা স্ক্রিপ্ট করছেন তারা আর কি এই জিনিসটা বুঝতে পারবেন। জাভা স্ক্রিপ্ট এখানে কয়জন পারেন, একটু হাত তুলেন তো দেখি। একজনও নাই জাভা স্ক্রিপ্ট বোঝেন? আচ্ছা, আই যে ইভা, হ্যাঁ ম্যাডাম, ওখানে অ্যানোনিমাস ফাংশন ইউজ হয়, আপনি কি দেখছেন কখনো জাভা স্ক্রিপ্টে? আচ্ছা, তো জাভা স্ক্রিপ্টে যে অ্যানোনিমাস ফাংশনটা থাকে, এই ফাংশন সম্পর্কে আপনার আইডিয়া আছে? আচ্ছা, মানে অ্যানোনিমাস ফাংশনটা কেন ইউজ করি আমরা, এতটুকু যদি বলতেন, এটা পারপাসটা কি? না, না, নামের সাথে এভাবে কাজ হয় না। এটা হচ্ছে, এটার যেটা মেইন মানে গোল সেটা হচ্ছে অটো রিটার্ন করে, এটাতে আলাদা করে রিটার্ন করতে হয় না, আর এটা এক লাইনে লেখা যায়। ঠিক আছে, হ্যাঁ, তো দেখেন, আমরা ল্যামডা ফাংশনটা ইউজ করলে তখন দেখতে পারবেন, বুঝতে পারবেন যে আমরা এখানে রিটার্নের কাজটা আলাদাভাবে লিখতে হয় না, সে অটো রিটার্ন করে। হ্যাঁ, আর যেহেতু এখানে অ্যানোনিমাস বললাম, এখানে ফাংশনের নাম লিখতে হয় না, অটো ফাংশন তৈরি হয়ে যায়। তো দেখেন এখানে একটা ভ্যারিয়েবল আছে, এই ভ্যারিয়েবলের ভিতরে আমরা আলাদাভাবে ডেপ এগুলো ডিক্লেয়ার করি নাই, আমরা খালি জাস্ট বলছি ল্যামডা। তো ল্যামডা একটা ফাংশন, যার কারণে ল্যামডা কথাটা লেখার পরে একটা প্যারামিটার দিছি, এটাকে বলা প্যারামিটার। তো আমরা প্যারামিটারটাকে ইউজ করে এই ধরনের কাজটা করলাম, এটা অটো রিটার্ন করে এক্স এর ভিতরে চলে আসে, যার কারণে প্রিন্ট করলে দেখবেন যে এর ভ্যালু যেটা পাঠাইছি 5, 5 এর সাথে 10 যোগ হয়ে রিটার্ন হয়ে এক্স এর ভ্যালু এখানে কি হয়েছে, 15 হয়ে গেছে। তাই অ্যানোনিমাস ফাংশন বলতে বোঝাচ্ছি ফাংশনটা আমার ডিক্লেয়ার করা লাগতেছে না, তো ভ্যারিয়েবলটাই ফাংশন হিসেবে কাজ করতেছে। ওকে, আর এখানে কোনো রিটার্ন নাই, তারপরে এটা অটো রিটার্ন করে দেয়। এই দুটাই হচ্ছে আমার মেইন হচ্ছে রিজন, হচ্ছে আমার কি মানে সুবিধা হচ্ছে অ্যানোনিমাস ফাংশন বা ল্যামডা ফাংশন। বুঝতে পারছি? তো এটার ইয়াটা হচ্ছে কিরকম, ধরেন এটা যদি আমরা ফুল একটা ফাংশন বানাতাম তাহলে কিভাবে তৈরি করতাম,
ধরেন বলতাম ডেফ এক্স ফার্স্ট ব্র্যাকেট, তারপরে এখানে একটা এ নিতাম, যেহেতু এখানে এ ইউজ করা হয়েছে। আচ্ছা, এখানে আবার অ্যালার্জি আছে, বেশি স্পেস দিলে নিতে চায় না। তো তারপরে হচ্ছে আমরা কি করতাম, রিটার্ন করতাম এ প্লাস 10। এই যে 2 লাইনে এত কিছু লিখলাম, এত কিছু কিন্তু এখানে লিখতে হয় না, এটা অটো কাজ করে। ঠিক আছে, দেখেন সেম কাজটাই আমার 15 দিচ্ছে, রাইট? তো এই 2 লাইনে যে কাজটা করলাম, আমার ল্যামডা ফাংশনে কিন্তু সেম কাজটাই করলো। ল্যামডা ফাংশনে কি করতেছে, আমার এই ফাংশনও ডিক্লেয়ার করা লাগতেছে না, ডেপ লেখা লাগতেছে না, আমার আর্গুমেন্ট দেওয়া লাগতেছে না। আমরা জাস্ট ল্যামডাটা লিখলাম, এ লিখলাম, আর আমার হচ্ছে ওই 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 যে আর্গুমেন্টটা পাস করলাম, এই আর্গুমেন্টটাকে ইউজ করলাম। ধরেন আমরা আর্গুমেন্ট যদি ইউজ নাও করি, তাহলে কি আমাকে একটা ইরর দিবে না? দিছে? দেয় নাই। তা আমরা ফাঁকা ফাংশন যেমন ইউজ করি, এরকম ল্যামডা ফাংশন ইউজ করলাম, যে তুমি আমাকে 10 রিটার্ন করো, এক্স কে আমি কোনো কিছু দেই নাই, সো সে এখানে কিছু রিসিভও করে নাই, কারণ এখানে রিসিভার নাই। কিন্তু যদি এখানে এ দিতাম, তাহলে এখানে তো একটা রিসিভার আছে, কিন্তু এখানে আর্গুমেন্ট পাস করে নাই, তখন সে আমাকে বলবে অন পজিশনাল আর্গুমেন্ট রিকর্ড, রাইট? বলছে ওয়ান পজিশনাল আর্গুমেন্ট রিকোয়ার্ড এ, এর ভ্যালুটা সে চায়। তা আমরা যখন 5 দিলাম, তখন সে কি করতেছে, 5টা নিল, কিন্তু আমরা তো এ ইউজ করি নাই, এ প্লাস সামথিং বা এ মাইনাস সামথিং, এই যে কোলনের পরে আমরা এটাকে ইউজ করি নাই, তখন সে কিন্তু কোনো ইরর দিবে না, 10ই কে রিটার্ন করবে। কিন্তু যদি আমরা ইউজ করতে চাই, তাহলে ইউজ করতে পারি এ ইন্টু 10, তাহলে 50 আমাকে রিটার্ন করবে। বুঝতে পারছি? এখন যদি আমি আর্গুমেন্ট বাড়াই, কমা দিয়ে যদি বি দিই, বি, তাহলে এখানে আমার আর্গুমেন্ট বাড়াইতে হবে, 10 দিলাম, তাহলে আমার এখানে 10 না দিয়ে এখন আমরা বি দিয়ে দিলাম। আমার ল্যাপটপের চার্জ শেষ হয়ে যাচ্ছে, আজকের মতো শেষ করতে হবে। তাহলে 5 × 10 = 50 আমার চলে আসলো। তাহলে এইভাবে আপনি আর্গুমেন্ট বাড়ালে এখানে আর্গুমেন্ট বাড়াবেন, তাহলে এই হচ্ছে আমার অ্যানোনিমাস ফাংশনের কাজ। এখন এইখানে আরেকটা ডিপ লেভেলের কাজ আছে, যে উদাহরণটা আমি এখন আপাতত আপনাদের এই অনলাইনে করাইতে যাচ্ছি না, এই যে এই ডিপ লেভেলের কাজটা। ঠিক আছে, তা আমাকে একটু মনে করাই দিবেন, এই যে আমার ইয়াটা শেষ, চার্জার লাগাইতে হবে, 1 মিনিট টাইম দেন। তো আমরা এই যে এই এটা হচ্ছে হায়ার লেভেলের একটা হচ্ছে ফাংশন, এই ফাংশনটা বুঝতে হলে আমাদেরকে আপনার সামনাসামনি লাগবে, অথবা একটু টাইম নিয়ে বসে বুঝাইতে হবে। ঠিক আছে, তো তাহলে আপনাদের জন্য ল্যামডা ফাংশনে এই জিনিসটা আর রিকারশনে, এই দুইটা জিনিস আমরা কি করব, ফিজিক্যালি শিখবো। আপনাদের এটা লিখে দিতে চাচ্ছিলাম, আপনার কেউ একজন লিখে দিলে ভালো হয়, যে আমরা স্যাটারডেতে ল্যামডা আর রিকারশনটা সামনাসামনি বুঝবো। হ্যাঁ, এই আপনাদের বেসিক পাইথন শেষ, এখন আমরা ওপি আর ইয়া নিয়ে কাজ করব। তো আমাদের নেক্সট শুক্রবারে আবার একটা অনলাইন ক্লাস আছে, ওই দিন আমরা একটু ছোটখাটো ডাটাবেজ নিয়ে কথা বলবো, ওই ডাটাবেজটা আমরা ওপি দিয়ে শিখবো। ঠিক আছে, তো ওপিটা আমরা ফিজিক্যাল ক্লাসে শিখবো, ওপি, তারপরে হচ্ছে ল্যামডা আর রিকারশন। আর নেক্সট ফ্রাইডেতে আমরা সন্ধ্যার সময় যে ক্লাসটা করব, ওটাতে আমরা ডাটাবেসটাকে একটু শিখবো। ঠিক আছে, আর আপনাদের যদি সহমত থাকে, তাহলে আমরা একটা ডেস্কটপ অ্যাপ্লিকেশন বানাবো পাইথন আর ডাটাবেসটাকে অ্যাড করে। ঠিক আছে, আর না হলে আমরা ডাইরেক্ট চলে যাব।